নমস্কার। নয়েজের গপ্পসপ্পের এক নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি অমিত। আজ এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যে বিষয়টার শব্দটা আমাদের খুবই পরিচিত, কিন্তু তার তাৎপর্য নানা রকম। এই নিয়ে গল্প করতে আজকে আমাদের সঙ্গে এসেছেন সৌম্য মুখার্জি। জয়গুরু। সৌম্য পেশায় একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার, কিন্তু আজকের যে বিষয় তার সাথে তার নিজস্ব অভিজ্ঞতা এতটাই ওতপ্রোতভাবে জড়িত এবং ব্যক্তিগত যে সে অল্প আপনাদের না শোনালে নয়। সৌম্য, হ্যাঁ। নয়েজের গপ্পসপ্পে তোমায় স্বাগত জানাই। হুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ঠিক করেছি, হুম। সেটা হচ্ছে গুরু আচ্ছা। এবং আমাদের জীবনে গুরুর তাৎপর্য কি। বাহ! দেখো, গুরু বলতে আমরা অনেক শব্দ বুঝি, নিশ্চয়ই। যেমন আমাদের শিক্ষাগুরু, যেমন আমরা যদি কোনো সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকি, আমাদের সঙ্গীত গুরু, হুম। নৃত্য গুরু, হুম। কিংবা গুরুদেব, হ্যাঁ, যার কথা আমরা বলি আধ্যাত্মিক গুরু। ঠিক, ঠিক। তো তোমার সাথে আমার পুরনো গল্পের সূত্র ধরে মনে পড়ছে হ্যাঁ, যে তোমার গুরুদেবের সঙ্গে দেখা হওয়া হ্যাঁ, এবং সেই বিষয়ে তোমার অভিজ্ঞতা এবং তার যে কন্ট্রিবিউশন তোমার জীবনে, যে চেঞ্জেস গুলো তোমার জীবনে তারপরে তিনি এনেছিলেন, এগুলো এতটাই আকর্ষণীয় যেগুলো আজকে সবাইকার সাথে আমরা সেটা ভাগ ঠিকই, করে নেব। ঠিকই। তো তোমাকে আমি প্রথমেই একটা প্রশ্ন করব, হ্যাঁ, সেটা হচ্ছে গুরু শব্দের অর্থ কি? গুরু কে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর্দেব মহেশ্বর, গুরুর্দেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। বাহ! গুরু জ্ঞানীর কাছে জ্ঞান, যোগীর কাছে আত্মা, ভক্তের কাছে ভগবান। গুরুর ব্যাখ্যা এইভাবে দেয়া অনির্বচনীয়। তাকে হৃদয়ঙ্গম করতে হয়। তাকে হৃদয় দিয়ে স্পর্শ করতে হয়। যাকে দেখলে মনে প্রেম না আসবে, তিনিই গুরু। যাকে অন্তর থেকে ভালো লাগবে, ভক্তি আসবে যাকে দেখে, তিনিই গুরু, যিনি পথ দেখাবেন। আচ্ছা, তোমার জীবনে এরকম কোনো গুরুদেব আছেন? আর আছেন তো নিশ্চয়ই, তোমার কথা শুনেই মনে হচ্ছে। আর যদি থেকে থাকেন, তিনি তোমার জীবনে আসলে কি, কি পরিবর্তন এনেছেন? তার তাৎপর্য কি তোমার জীবনে? হ্যাঁ, নিশ্চয়ই আছেন। আমার গুরুদেব, এখানে বলতে গেলে ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, আমার জীবনের ঘটনা। আমি যখন প্রথম ওনাকে দেখলাম, প্রথম দেখায় মনে হলো যে কত জন্মের পুরনো চেনা মানুষ একজন। তিনি কি সত্যিই মানুষ, নাকি আরো অন্য কিছু? তো তিনি নিজের মনে ভগবানের গান করে যাচ্ছেন, নাম গান করছেন, তিনি উল্লাস করছেন। তো প্রথম দেখায় অকস্মাৎ আমি সোজা গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। এটা কোথায় দেখা হয়েছিল তোমার সাথে? কামাখ্যা পর্বতে, আচ্ছা, কামাখ্যা মন্দিরে? কামাখ্যা মন্দিরে, বাহ! কামাখ্যা মন্দির প্রাঙ্গণে। বেশ। অম্বুবাচীর সময় ২০১৭ সাল। আমি ওখানে ঘুরে বেড়াচ্ছি, একা একাই ঘুরে বেড়াচ্ছি, বিভিন্ন দিক দেখে বেড়াচ্ছি। হঠাৎ করে বিভিন্ন দিকে নাম গান হচ্ছে, মায়ের ভজনা হচ্ছে। হঠাৎ করে দেখি এক সন্ন্যাসী মানুষ, সাদা পোশাক পরিহিত, তিনি উল্লাস করে মায়ের নাম করে ভজনা করছেন। দেখে জানি না কি মনে হলো, আমি সোজা গিয়ে তাকে সপাটে জড়িয়ে ধরলাম। তিনিও আমাকে শক্ত করে বুকে আগলে জড়িয়ে ধরলেন। তো সেই যে অন্তরে অন্তরে প্রেম সঞ্চার হলো, হৃদয়ে হৃদয়ে সংযোগ হলো, সেই সংযোগ যে পেয়েছে আমার মনে হয় সে বুঝবে, আর সে বোঝাতে হয়তো পারবে না অন্য কাউকে। এই যে প্রেমের সঞ্চার, এরপর থেকে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত, সেই প্রত্যেকটা মুহূর্তে বদল আসতে শুরু করলো। কিরকম, ছোট্ট করে আপনাকে বলি। ধরুন আমি অফিস যাচ্ছি, কিংবা আমি ট্রেনে উঠেছি, খুব ভিড় ট্রেন, ট্রেনে উঠেছি, কামাখ্যা থেকে ফিরছি। তো যেখানে মানুষ অত্যন্ত কোলাহল করছে, দ্বন্দ্ব আসছে, বিবাদ আসছে, মানুষে মানুষে ধাক্কা সংঘর্ষ, সেখানে মানুষ অজান্তেই, আমি যাচ্ছি যখন, কেন জানি না আমাকে
সহযোগিতা করছে, জায়গা ছেড়ে দিচ্ছে। আমি যখন অফিস জয়েন করলাম, তারপর ছুটির পর আমি যখন এলাম, অদ্ভুত পরিবর্তন। প্রত্যেক মানুষ দেখছি, আমি সকালে অফিসে গিয়ে হাঁটছি, আমায় দেখে হাসছে। কেন হাসছে জানি না। প্রথম ভাবলাম যে কি, আমাকে কি অন্যরকম কিছু লাগছে? তারপর বুঝলাম না, এরা আমার প্রতি প্রেম নিবেদন করছে। এরকমই বলা যায় এদের। উত্তপ্ত জনতা, পাবলিক সেক্টরে কাজ করতাম, উত্তপ্ত জনতা এসছে, তাদের বিভিন্ন রকম বিক্ষোভ। তো এসে হঠাৎ করে দেখলাম আমার ডেস্কের সামনে একদম শীতল হয়ে গেল। আচ্ছা সৌম, তুমি যে জিনিসটা বলছো এটা তো এক ধরনের মিরাকল। তাহলে এই মিরাকলটা সম্ভব হলো কি করে? কেন আমরা তো আজকের দিনে এটা বিশ্বাস করব না যে উনি তোমার মধ্যে এমন কিছু গুণের সঞ্চার করে দিয়েছেন যে হঠাৎ করে তোমার প্রতি সবাইকার ভালোবাসা জেগে উঠবে। তোমার প্রতি যদি কারো ভালোবাসা জেগে ওঠে, তার মূল কারণ তো তুমি। নিশ্চয়ই তুমিও তাদের সাথে খুব একটা পজিটিভ ভাইব নিয়ে মিশছিলে। তাই ভাইবটা পাচ্ছিলাম কোথা থেকে? এটাই তো বিষয়। আচ্ছা, এটাই তো গোপন রহস্য। আপনি বুঝুন, আমি এখানে এইভাবে বলছি না, কিন্তু মানুষের সাথে যে মানুষ মিশছে, সকলে কি সমান ভাইব দিচ্ছে, বা আপনি সকলের কাছ থেকে সমান নিশ্চয়ই না। পাচ্ছেন? তো পাচ্ছে যে দিচ্ছে, সে জ্ঞাত হয়ে দিচ্ছে বা অজ্ঞানে দিচ্ছে, সে নিজে পাচ্ছে কোথা থেকে? এটাই হচ্ছে গুরুর দান। আচ্ছা, তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে যে গুরুর প্রতি তুমি খুব ডেডিকেটেড, এবং তুমি নয়, যাদেরই গুরু আছেন, যারাই দীক্ষিত, তারাই গুরুর প্রতি তাদের প্রচুর ডেডিকেটেড তারা। আমার মনে একটা প্রশ্ন আসে, হুম, সেটা হচ্ছে ধরো গুরু ভক্তি হুম। আর একটা অন্ধ অনুসরণ করা গুরুকে, এই দুটোর মধ্যে খুব একটা ফাইন লাইন আছে, খুব পার্থক্যটা খুব ক্ষীণ। এইটাকে আমরা বুঝবো কি করে যে কোনটা অন্ধ বিশ্বাস আর কোনটা গুরু ভক্তি? দেখুন, গুরুদেব মানে কখনোই এটা নয় যে কেউ একজন গুরুকরণ করেছে, তো তার ছবি টাঙিয়ে সারাদিন তার সামনে বসে আছে, মালা জপ করছে, কিংবা একজনকে গুরু ভেবে তার পায়ে ফুল চন্দন ডলে যাচ্ছে। না, আপনি গুরু কাকে চিনতে পারবেন, কিভাবে আপনি বুঝতে পারবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যখন দেখছেন, জাস্ট লাভ অ্যাট ফার্স্ট সাইট, এরকম হতে পারে। আবার যাকে দেখে মনে প্রেম যাচ্ছে, পুলক জাগছে, বারবার আকর্ষণ হচ্ছে, এক অমোঘ আকর্ষণ। কেন আকর্ষণ হচ্ছে? কোনো কারণ নেই। কিংবা আজকের যুগে দেখুন, বিভিন্ন ধরনের মানুষ বসে আছে বিভিন্ন রূপ নিয়ে। তো কে আসল কে নকল এটা বোঝা বড় দায়। কিন্তু তার মধ্যেও বোঝা যাবে আপনাকে কেউ প্রভোগ করছে কিনা। প্রলোভন দেখে, "আয় আমার কাছে আয়, আয়, আমি তোকে এই শেখাবো, ওই শেখাবো। আমি তোকে পাওয়ারফুল করে দেবো।" না, আসল গুরু কখনোই এরকম বলবে না। খুব জোর আপনাকে দেখে একটা ছোট্ট হাসি হাসতে পারেন, স্মিত হাসি। তাতে যদি আপনার মনে বারবার তার প্রতি আকর্ষণ জন্মায়, তখন বুঝতে হবে। সে কি পোশাকে আছে এটা বড় কথা নয়। তার দাড়ি আছে, না গোঁফ আছে, না জটা আছে, নাকি সাধারণ আমাদের মতোই, সেটা বড় কথা নয়। আপনার অমোঘ আকর্ষণ তার প্রতি আসছে কিনা, এবং আপনি যখন তাকে বারবার সাক্ষাৎ করছেন, আপনার আচার, ব্যবহার, চলা, জীবন দর্শন, আমি একজনকে দেখছি, এই দেখার দিক পরিবর্তন হচ্ছে কিনা, দৃষ্টিকোণ পরিবর্তন হচ্ছে কিনা, এটা বুঝলাম। হৃদয় দিয়ে বুঝতে হবে। তার মানে তুমি এটাই বলতে চাইছো যে গুরু ভক্তি থাকাটা তো অবশ্যই জরুরি, হুম, কিন্তু অন্ধবিশ্বাসটা কখনোই কাম্য নয়। না কখনই আমার নয়। মনে হয় শ্রীরামকৃষ্ণ এবং বিবেকানন্দের ক্ষেত্রে হ্যাঁ, এই অবশ্যই। একই রেফারেন্স আমরা নিশ্চয়ই। বিভিন্ন দেখুন, লেখাতে পাই যে স্বামীজিও যখন প্রথম ঠাকুরকে হুম, হুম। মিট করেছিলেন, তখনও আমার মনে হয় তার মনে একটা দ্বিধা ছিল, একটা হ্যাঁ, তর্কের ভাব ছিল। ওই যে বাজিয়ে দেখার ব্যাপার আরকি। একদম। দেখে নে। তার মানে অন্ধবিশ্বাসের সঙ্গে গুরুভক্তির একটা বিরাট পার্থক্য আছে, এবং নিশ্চয়ই। অন্ধবিশ্বাসের গুরুভক্তি তো অবশ্যই থাকবে, হুম, হুম। কিন্তু অন্ধবিশ্বাসটা কখনোই কাম্য না, নয়। কখনোই ঠিক। নয়। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো গুরু আর শিষ্যের মধ্যে যে সম্পর্ক, হুম, হুম। এটা তো খুব মানবিক সম্পর্ক।
তো এই মানবিক সম্পর্কের মধ্যে নানা রকম ত্রুটি অনেক সময় আমরা লক্ষ্য হুম, করি। শিষ্যেরও মনে হতে পারে যে গুরুদেবের কোনো ত্রুটি আছে বা গুরুরও মনে হতে পারে। এক্ষেত্রে এই সম্পর্কের ক্ষেত্রে কার দায়িত্ব বেশি? গুরুর দায়িত্ব বেশি না শিষ্যের দায়িত্ব বেশি? অবশ্যই গুরুর দায়িত্ব বেশি। কেন? গুরুর দায়িত্ব এই কারণে বেশি, দেখুন শিষ্য তো সে সদ্য তার কর্ণে বীজমন্ত্র সঞ্চারিত হয়েছে, গুরুর শক্তি সঞ্চারিত হয়েছে সদ্য, সে তো ভুল করবেই, সে তো চলতে শেখে না, জানে না, তাকে গুরুদেব হাত ধরে চলতে শেখাবেন। সে বারবার আছাড় খাবে, বারবার ভুল করবে, বারবার বিপদগামী হবে, কিন্তু কোথাও গিয়ে তার শিকলটা গুরুদেব টেনে তাকে তুলে নেবে, ঠিক। তবেই তো তিনি গুরু। তবেই তিনি গুরু। এই কারণেই একদম বলা হয় ঠিক গুরু কথা। দায়িত্ব। একদম। আচ্ছা, আরেকটা জিনিস বলো, সেটা হচ্ছে এখন হচ্ছে তথ্য প্রযুক্তির দিন, হ্যাঁ, হ্যাঁ। ইনফরমেশন হুম, টেকনোলজি। তো গুরু বলতে আমাদের প্রথমেই মনে হয় যে আমাদের মনে যে প্রশ্নগুলো জাগে সেগুলো আমরা গুরুর কাছে উত্তর জানতে চাই, গুরু আমাদের সেই উত্তর বাতলে দেন। হুম। তো যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ, তো তথ্য যদি আমাদের কাছে এতই সহজলভ্য হুম। হয়, আমরা অত্যন্ত সহজে প্রশ্নের উত্তর পেয়ে যাই, ইন্টারনেটে পাই, গুগল করে পাই, ইউটিউবে পাই, এখন এআই জেনারেটেড অনেক উত্তর আমরা হুম, হুম, পেয়ে যাচ্ছি। তো এই তথ্য প্রযুক্তির যুগে গুরুর প্রয়োজনীয়তা কতটা বা গুরুর তাৎপর্য কতটা, গুরুর প্রয়োজনীয়তা কি সত্যিই আছে, না দেখুন, এই ইনফরমেশন এবং এই ইনফরমেশন টেকনোলজির সাহায্যেই আমরা সেটাকে খানিকটা রিপ্লেস করে ফেলেছি? হুম, দেখুন, প্রযুক্তি তো একটি যন্ত্র থেকে আসে, সেখান থেকে কি আসছে? তথ্য আসছে। জ্ঞান আর তথ্য কি এক? না, কখনোই নয়। একদমই না। তাহলে আপনি তথ্য পাচ্ছেন, আজকের যুগে তথ্য পাচ্ছে, কিন্তু তথ্যটা জ্ঞানে কি করে সঞ্চারিত হবে, কি করে পরিবর্তিত হবে, কনভার্ট কি করে হবে? এই যে ঠিক। কনভার্সন রেশিও, এটাই গুরুকরণের ফলাফল, সুফল। কেউ যদি গুরুদীক্ষা নিচ্ছে, সে যখন তথ্য দেখছে, একই তথ্য এক অদীক্ষিত ব্যক্তিও দেখছে, একই জিনিস দুজনা পড়ছে, রিড করছে, জানতে পারছে, ঠিক আছে? কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দীক্ষিত ব্যক্তি, সে একই চ্যাপ্টার পড়লো, একটা একই ইনফরমেশন এআই থেকে হোক বা যে কোনো টুল থেকে হোক পড়লো, পড়ার পর সে সেটার এক বিস্তারিত প্রয়োগ করতে পারলো, বিস্তারিত ব্যাখ্যা সে করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ব্যাখ্যা করেই যাচ্ছে একটা তথ্য নিয়ে। কোথা থেকে আসবে? ঠিক কথা। এইটাই হচ্ছে গুরুর, গুরুকরণের মাহাত্ম্য। বাহ! ঠিক বলেছ। সত্যি কথা বলতে ইনফরমেশন কনভার্টেড হচ্ছে নলেজে, নলেজ কনভার্টেড হচ্ছে উইসডমে। একদমই তাই। তো গুরুর প্রয়োজন আজকে সেখানেই। হুম, এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমার খুব স্বাভাবিকভাবে মনে আসছে যে আজকের দিনে যে প্রজন্ম, হুম, হুম, বিশেষত যারা ছাত্রছাত্রী, হুম, হুম। যাদের জেনজি বলা জেন জি, হচ্ছে, রাইট। এদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা, গুরু হুম। বা গুরুর মতো কোনো মেন্টরের প্রয়োজনীয়তা সত্যিই কি আছে? না প্রয়োজন নেই? হুম। আর যদি থাকে তাহলে তার তাৎপর্য কি? গুরুর প্রয়োজনটা কেন? আজ যারা জেনজি বাচ্চা আছে, তারা সাংঘাতিকভাবে একটা রেসে এগোচ্ছে। ভালো, খারাপ বলছি না। কারণ তারা এক লক্ষ্য নির্ধারণ করে এগোচ্ছে। যে লক্ষ্যে তারা এগোচ্ছে, যে কর্ম করছে, সেই কর্মে বর্ম কি হবে? এত ভাস্ট ভাবে, এত বিস্তারিতভাবে প্রযুক্তি তাদের হাতে আছে। তার সঠিক প্রয়োগ সে কি করে করবে? বাই চান্স যদি বেঠিক প্রয়োগ করে ফেলে, তাহলে তার জীবন ছারখার হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেটা না হয়ে সে সেই জিনিসটার সঠিক প্রয়োগ কি করে করবে? এই যে একটা ইনভিজিবল বর্ম ঘুরছে, যারা অদীক্ষিত, তাদের এই ইনভিজিবল বর্মটা থাকবে না। দেখো সৌম্য, হুম, তোমার কথা শুনে এটাই মনে হচ্ছে আজকের দিনে বাচ্চাদের মধ্যে কতগুলো বিষয়, কতগুলো সমস্যা খুবই কমন হয়ে গেছে। হুম, যেমন ফ্রাস্ট্রেশন, সেগুলোর কারণ হয়তো আজকে লাগাতার একটা প্রতিযোগিতার মধ্যে থাকা, একটা দৌড়ে চলা, হ্যাঁ, একটা প্রেশার। তো এখন একটা নির্দিষ্ট গাইডেন্স, একজন গুরুর উপস্থিতি, তার গাইডেন্স বা একজন মেন্টরের
পজিটিভ গাইডেন্স তাকে হয়তো এই সমস্যাগুলো থেকে দূরে রাখবে। ঠিক। সোম, তোমার সাথে আজকে কথা বলে আমার খুব ভালো লাগলো। অনেক কিছু জানতে পারলাম, অনেক নতুন শব্দও শিখলাম। আপনারা যারা আজকে আমাদের পর্ব দেখলেন তাঁদেরও আশা করি ভালো লেগেছে। তাঁরাও হয়তো অনেক নতুন দিশা পেলেন, অনেক নতুন জিনিসের সাথে আপনাদের পরিচয় হলো। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নয়েজের গপ্পসপ্পর পাশে থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কথা দিচ্ছি নতুন নতুন বিষয়, নতুন নতুন মানুষের সাথে নতুন গপ্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকব। নমস্কার।